আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই ডিপ ক্যান্ডিডিয়াসিস নিয়ে। আমরা যখন ফাঙ্গাল ইনফেকশন আলোচনা শুরু করেছিলাম সেখানে আমাদের প্রথম টপিকই ছিল ক্যান্ডিডিয়াসিস, কিন্তু সেই ক্যান্ডিডিয়াসিসটা ছিল সুপারফিশিয়াল ক্যান্ডিডিয়াসিস। মোস্টলি আমরা থ্রাশ বলে থাকি, রাইট? আমাদের ওরাল থ্রাশ বা ভ্যাজাইনাল থ্রাশ এভাবে আমরা আসলে ডেসক্রাইব করে থাকি, এবং সেটা মোটা দাগে একটা প্রাইমারি ইনফেকশন, লাইক একটা ইমিউনোকম্পিটেন্ট পার্সনেও হতে পারে, ইমিউনোকম্প্রোমাইজড পার্সনেও হতে পারে, বোথ সাইডেই আসলে আমরা হইতে দেখছি। বাট আজকে আমরা আলোচনা করব একটা ডিফারেন্ট কন্ডিশন। ইয়েস, ইট ইজ অলসো ক্যান্ডিডিয়াসিস, এটা সিস্টেমিক বা ডিপ ক্যান্ডিডিয়াসিস দুইভাবে বলা যাইতে পারে। বাট এইখানে পার্থক্যের জায়গাটা হলো এটা একটা অপরচুনিস্টিক ইনফেকশন। তাহলে অপরচুনিস্টিক ইনফেকশন আমি কেন বলছি? এই কন্ডিশনটা আসলে তখনই আমরা আসলে হতে দেখি যখন পার্সনটা আসলে ইমিউন কম্প্রোমাইজড। সাধারণত ইমিউনো কম্পিটেন্ট পার্সনের ক্ষেত্রে এটা আমরা ওইভাবে খুব একটা দেখি না। নর্মালি আমরা দেখি ইমিউনো কম্প্রোমাইজড পার্সন যারা, তাদের ওখানেই মোস্টলি দেখা যায়। এর পাশাপাশি আরেকটা ঘটনা এভাবে হইতে পারে যে হতে পারে তার কোনো একটা লেখা যাচ্ছে যে লাইক একটা সেন্ট্রাল ভেনাস একটা ক্যাথেটার দেওয়া আছে, অথবা হইতে পারে যে একটা পেশেন্ট একটা আইভি ড্রাগ অ্যাবিউজার, যেমন এই যে হিরোইন টাইপের যেগুলো আছে, সো এই ধরনের আইভি ড্রাগ অ্যাবিউজার, এইসব জায়গায় কিছু কন্টামিনেশন হয়। বাট নর্মালি এটা আমরা আসলে দেখি সাধারণত অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে মোস্টলি এটা আসলে অ্যারাইজ করে যখন আমরা ডিপ মাইকোসিস বা সিস্টেমিক মাইকোসিসের কথা বলি। মোটা দাগে সিস্টেমিক বা ডিপ মাইকোসিসকে আমরা আসলে দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলছি অপরচুনিস্টিক আর একটাকে আমরা বলি প্রাইমারি। সো প্রাইমারি কখন বলি? যে কোনো একটা ডিপ মাইকোসিস যদি একটা ইমিউন কম্পিটেন্ট পার্সনে হয়, সেটা তখন একটা প্রাইমারি কন্ডিশন বা প্রাইমারি ডিজিজ বা প্রাইমারি ইনফেকশন হিসেবে আমরা ট্রিট করি। বাট কোনো একটা ইনফেকশন লাইক ইমিউন কম্প্রোমাইজড কোনো একটা পার্সনে যখন হয়, তখন আমরা এই অপরচুনিস্টিক টার্মিনোলজিটা আসলে নিয়ে আসি। সো মোটা দাগে ডিপ মাইকোসিস মোস্টলি আসলে আমরা এটাই বলতে পারি যে একটা অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে আসলে অ্যারাইজ করে। অথবা দেখা যাচ্ছে যে একটা সিভি লাইন একটা ক্যাথেটার করা আছে, একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা আছে, অথবা একটা আইভি ড্রাগ অ্যাবিউজার, এই ধরনের পার্সনের ক্ষেত্রে আমরা আসলে হইতে দেখতে পারি। সো নর্মালি আমরা আসলে যেটা দেখি যে যখন একটা পেশেন্টের ডিপ মাইকোসিস হয়, এটার পেশেন্ট আসলে মাল্টিপল অর্গানিজম আসলে খুঁজে পাওয়া যায়। শুধুমাত্র যে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়েই হয় ব্যাপারটা তা না। হ্যাঁ, ক্যান্ডিডা অ্যালবিকান্স এখানে ডেফিনেটলি একটা অন্যতম বা প্রধান স্পিসিস, বাট এর বাইরেও আসলে মাল্টিপল স্পিসিস আছে, এবং এই মাল্টিপল স্পিসিসের নাম আমাদের জানা বা আইডেন্টিফাই করা এই জন্য জরুরি যে আমরা নর্মালি ক্যান্ডিডিয়াসিস যদি হয়, আমরা ট্রিটমেন্ট হিসেবে ফ্লুকোনাজল আমরা আসলে কনসিডার করে থাকি। কিন্তু মোটামুটি 2-3টে স্পিসিস আছে যারা ফ্লুকোনাজলের প্রতি রেজিস্ট্যান্ট। সো আমরা যদি আগে থেকেই তাদেরকে যদি ডিটেক্ট করতে পারি, তাহলে আমি আগে থেকেই জানবো যে এখানে ফ্লুকোনাজল দিলে লাভ নাই, সো উই শাল গো ফর অ্যানাদার ওয়ান। মেবি আমি সেখানে হয়তো বা ভোরিকোনাজল দিব, অথবা লাইপোসোমাল অ্যামফোটেরিসিন বি দিতে পারি। সো আমার ট্রিটমেন্ট চয়েস কী হবে সেটা আসলে ডিপেন্ড করে। সো এই কারণে পার্টিকুলার কোন স্পিসিস দিয়ে ডিপ মাইকোসিস হচ্ছে এটা জানাটা আমাদের জন্য একটু ম্যান্ডেটরি বা ইম্পর্ট্যান্ট, এইভাবে আমরা আসলে বলতে পারি। সো প্রেজেন্টেশন নর্মালি কেমন হয়? এখানে সাধারণত আমরা আসলে দেখি যে পেশেন্টের একটা হতে পারে যে অ্যাকিউট ডিসেমিনেটেড, একটা অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস হতে পারে, আর একটা জায়গায় আমরা আসলে ক্রনিক ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস দেখি। এর পাশাপাশি আদার কিছু ম্যানিফেস্টেশনও আছে। সো নর্মালি আসলে কি দেখি যে একটা পার্সন ইমিউনো কম্প্রোমাইজড, অথবা একটা সিভি লাইন করা আছে, অথবা পেশেন্ট হয়তো আইভি ড্রাগ অ্যাবিউজার, এরকম পার্সনের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস যখন হচ্ছে, তখন আমরা দেখি যে তাদের কিছু সেই অনুযায়ী কিছু ক্লিনিক্যাল সাইন সিমটম আসলে অ্যারাইজ করে। কিসের ভিত্তিতে? এখানে আমরা দেখি যে ব্লাডে ক্যান্ডিডিয়া লেভেল অনেক হাই থাকে বা ব্লাডে তারা ছড়া যায়। সো আমি তখন ক্যান্ডিডেমিয়া বলি, যেমন সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, ঠিক একইভাবে আমরা তখন বলি ক্যান্ডিডেমিয়া। সো ব্লাডের মধ্যে দেখবো যে ক্যান্ডিডা ঘুরপাক খাচ্ছে প্রচুর, তখনই আসলে আমরা বলি যে অ্যাকিউট ডিসেমিনেট, এবং ব্লাডের মাধ্যমে সে আসলে সব জায়গায় পৌঁছায় যাইতে পারে, অ্যাকচুয়ালি দে হ্যাভ অ্যাক্সেস টু ডু দ্যাট। এবং সেইখান থেকে দেখা যাচ্ছে সামটাইমস আওয়ার রেটিনা ক্যান বি ইনভলভড অ্যাজ ওয়েল। এবং রেটিনা যখন ইনভলভড হয়, আমরা যদি অফথ্যালমোস্কোপি করি, আমরা সেখানে কিছু দেখবো যে ফান্ডোস্কোপি করলে কিছু কটন উল স্পট পাওয়া যাইতে পারে। সো কিছু কটন উল স্পট পাইতে পারি। এবং যেটা বলছিলাম যে থ্রু ব্লাড তার আসলে আমাদের বডির মাল্টিপল জায়গায় চলে যেতে পারে। ইভেন আমি দেখবো যে হয়তো বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পর্যন্ত হইতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, সামটাইমস দ্য রেনাল ট্র্যাক্ট ক্যান বি ইনভলভড,
হ্যাঁ, অস্টিওমাইলাইটিস হতে পারে, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, মেনিনজাইটিস ডেভেলপ করতে পারে। সো মাল্টিপল টাইপস অফ প্রেজেন্টেশন আসলে হতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। আরেকটা হচ্ছে ক্রনিক ডিজামিনেটেড ক্যান্ডিডিয়াসিস। ক্রনিক ডিজামিনেটেড ক্যান্ডিডিয়াসিস হলে সাধারণত আমরা দেখি যে লিভার, স্প্লিন এইগুলো আসলে মোস্টলি ইনভলভড হয়, এবং আমরা তখন দেখবো যে আমাদের কিছু লিভার যে এনজাইমগুলো আছে এইগুলো লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে, বা আমি যদি তার একটা আলট্রাসাউন্ড করি বা আমি যদি ইমেজিং করি, আমি বুঝতে পারবো যে লিভারে কিছু ফাইন্ডিংস এখন খুঁজে পাওয়া যায়। সো দেখা যাচ্ছে যে এইসব জায়গায় আমরা দেখি যে লিভার, স্প্লিন এইগুলো আসলে মোস্টলি আমরা ইনভলভড হইতে দেখি। ইমেজিং করলে সেখানেও আমরা কিছু ক্লু পাই। সেই সাথে সাথে আমরা এখানে দেখি যে ক্রনিক কেস যেইগুলা, সেইখানে পেশেন্টের আমরা এটাকে কীভাবে এক্সপ্লেইন করা যেতে পারে। আচ্ছা, নর্মালি আমরা লিভার, স্প্লিন ইনভলভ আপাতত এটুকুই আমরা মাথায় রাখি। সো মোটা দাগে প্রেজেন্টেশন আমাদের আসলে এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি। এখন কথা হলো যে যদি একটা পার্সনের ক্যান্ডিডিয়াসিস, ডিপ ক্যান্ডিডিয়াসিস হয়, দেন সেটা তো আমাদেরকে ডেফিনেটলি ডায়াগনোসিস করতেই হবে। সো যখন আমি আসলে ডায়াগনোসিস করলাম, লাইক আমরা ব্যাকটেরিয়া কালচার করলাম, কালচার করে দেখলাম যে হ্যাঁ ধরা পড়ছে, ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশনের পরে যখন আমার ডিপ ক্যান্ডিডিয়াসিস ধরা পড়লো, দেন আমাদের অ্যাপ্রোচ কী হবে। সো নর্মালি আমরা যেটা করি যে সেইখানে আমরা সাধারণত অ্যাজোল গ্রুপের ড্রাগটাই কিন্তু আগে প্রিফার করি। হ্যাঁ, কিন্তু যারা ফ্লুকোনাজলের প্রতি যারা রেজিস্ট্যান্ট, সেখানে ফ্লুকোনাজল দেবো, সেখানে ডিফারেন্ট ড্রাগ দিব। সো দেখা যাচ্ছে আমরা অ্যাজোল গ্রুপের ড্রাগ দিচ্ছি, ভোরিকোনাজল দিচ্ছি, ফ্লুকোনাজল দিচ্ছি, লাইপোসোমাল অ্যাম্ফোটেরিসিন বি দিচ্ছি। সো অ্যাকর্ডিং টু দ্য স্পিসেস এটা আসলে ভ্যারি করে, বাট কমন ট্রিটমেন্ট প্ল্যান আসলে আমাদের এগুলাই। বাট এটা একটা গ্রস একটা আলোচনা করলাম। এবার আমরা ডেভিডসনে যাই এবং ডেভিডসন থেকে আমরা ডিটেলস কথা বলবো। এতক্ষণ আমরা একটা জাস্ট প্রারম্ভিক কথাবার্তা বললাম। সো এবার আমরা ডেভিডসনে আসি। তাহলে ক্যান্ডিডিয়াসিস, এখানে যে ক্যান্ডিডিয়াসিসের কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের ডিপ বা সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস। সো ডিপ বা সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস বেসিক্যালি একটা অপরচুনিস্টিক ইনফেকশন, তাই না? এটা একটা অপরচুনিস্টিক মাইকোসিস। সো অপরচুনিস্টিক মাইকোসিসটা কার মাধ্যমে হচ্ছে? নর্মালি ক্যান্ডিডা অ্যালবিকান্স তো আমরা কমনলি দেখি, বাট এর বাইরেও আরও কিছু অর্গানিজম আছে, যেমন একটা হচ্ছে ডুবলিনিয়েন্সিস, হ্যাঁ, গ্ল্যাবাট্রা, ক্রুসেই, হ্যাঁ, তারপর হচ্ছে প্যারাপসিলোসিস, ট্রপিক্যালিস। কিন্তু এদের মধ্যে যে গ্ল্যাবাট্রা, ক্রুসেই, এরা কিন্তু মোটা দাগে ফ্লুকোনাজলের প্রতি রেজিস্ট্যান্ট। যেমন গ্ল্যাবাট্রা, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সাসেপ্টেবল পাওয়া যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্যান্ট পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য টাইম রেজিস্ট্যান্টই পাওয়া যায়। বাট ক্রুসেই, গ্ল্যাবাটা এই দুটো আমরা মাথায় রাখতে পারি যে এদের ক্ষেত্রে আসলে রেজিস্ট্যান্ট কেস পাওয়া যায়। বিশেষ করে ক্রুসেই তো ইউনিভার্সালি রেজিস্ট্যান্ট, বাট গ্ল্যাবাটাটা নিয়ে একটু কথাবার্তা যে কিছু জায়গায় রেজিস্ট্যান্ট পাওয়া যায়, কিছু জায়গায় সাসেপ্টেবল পাওয়া যায়। বাট এর বাইরে যারা আছে মোটা দাগে প্রায় সবাই ফ্লুকোনাজলের প্রতি খুবই সাসেপ্টেবল, সেখানে ফ্লুকোনাজল দিলে আসলে কাজ করে। আচ্ছা, সো এর পাশাপাশি আদার যত স্পিসিস আছে এরা মোস্টলি আমরা বলবো যে সাসেপ্টেবল। নর্মালি এটা আসলে কীভাবে অরিজিনেট করতেছে আমরা দেখি যে সাধারণত এটা তো আমাদের আসলে ক্যান্ডিডা অ্যালবিকান্স কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নর্মাল ফ্লোরার একটা অংশ, এটা আমাদের কিছু আমরা স্কিনে পাইতে পারি। আবার দেখা যাচ্ছে যে ওরোফ্যারিঞ্জিয়াল বা কোনো কোনো জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, হ্যাঁ, বা স্কিন কলোনাইজেশন, এই জায়গাগুলো থেকে তারা অনেক সময় অ্যাক্সেস পেয়ে ভেতরে চলে যায়। সো কখন এটা হচ্ছে? মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে আইদার পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, অথবা তার একটা আগে থেকে একটা সেন্ট্রাল নার্ভাস কী বলে সিভি ক্যাথেটার করা আছে, বা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা আছে, সিভি লাইন করা আছে আমরা যেটাকে কমনলি বলি, অথবা সে ইনজেক্টেবল ড্রাগ অ্যাবিউজ করে। এই ধরনের পার্সনের ক্ষেত্রে আমরা দেখি যে সিস্টেমিক ইনফেস্টেশন বা সিস্টেমিক মাইকোসিসটা এখানে আসলে তখন আমরা নর্মালি হইতে দেখি। আর একটা আলোচনা হয় ক্যান্ডিডা অরিস, এটা একটা ইমার্জিং স্পিসিস, হ্যাঁ, এবং এইটার ক্ষেত্রে আমরা দেখি নসোকোমিয়াল ট্রান্সমিশনটা হয়, যে হসপিটালে ভর্তি পেশেন্ট, হসপিটালে ভর্তির প্রায় 2 দিন পরে আমরা যদি এরকম মানে ইনফেকশন হতে দেখি তখন তো আমরা নসোকোমিয়াল বলি ইউজুয়ালি। সো নসোকোমিয়াল ট্রান্সমিশনে ক্যান্ডিডা অরিস একটা ইমার্জিং স্পিসিস হিসেবে রিসেন্টলি আমরা এটাকে আইডেন্টিফাই করছি। এখন কোনো একটা পার্সনের ক্ষেত্রে যদি সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস হয়, নর্মালি আমরা প্রেজেন্টেশন কী পাই? একটা হচ্ছে অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস, একটা হচ্ছে ক্রনিক ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস। সো আমরা প্রথমে একটু অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস নিয়ে একটু দেখি। তাহলে এটা আসলে কখন ডেভেলপ করতেছে? এইটা আসলে আমরা দেখি যে তার আগে থেকেই একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হয়তো বা প্রেজেন্ট ছিল, এবং এখানে কমন প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি? তার একটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ছিল, অথবা রিসেন্ট একটা সার্জারি হয়েছে,
বিশেষ করে অ্যাবডোমিনাল সার্জারি, অথবা পেশেন্টের একটা টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন পাচ্ছিল, অথবা রিসেন্টলি তাকে একটা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি দেওয়া হয়েছে, তার নর্মাল ফ্লোরাতে থাকা ব্যাকটেরিয়াগুলো মারা গেছে, সেইখানে ক্যান্ডিডাগুলো চলে আসছে, এটাও একটা হইতে পারে। বা লোকালাইজডভাবে কোনো একটা ক্যান্ডিডা কলোনাইজেশন ছিল, সেটাও একটা প্রিডিসপোজিং রিস্ক ফ্যাক্টর হিসেবে আসলে থাকতে পারে। এবং এখান থেকে আলটিমেটলি দে উইল এন্টার দ্য ব্লাড। বেসিক কথা হচ্ছে স্কিনে থাকা ক্যান্ডিডা বা আমাদের ওরোফাইনিক্স বা জেনিটোরিনারি ট্র্যাক্টে থাকা ক্যান্ডিডা ব্লাডে চলে আসছে। কখন ব্লাডে আসতেছে? প্রিডিসপোজিং ফ্যাক্টর এইগুলা, যে পেশেন্টের একটা ক্যাথেটার আছে, ইমিউনিটি কম, এই ধরনের কেসে এটা আসলে হয়। এখন অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস যখন হচ্ছে 40% পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি অফথ্যালমিক ইনভলভমেন্ট আসলে হচ্ছে। এবং এখানে যদি আমরা ফান্ডোস্কোপি করি, আমরা দেখব যে রেটিনাতে কিছু কটন উল এক্সুডেট দেখা যায়। আমি একটু ছবি দেখানোর চেষ্টা করি। আমি একটু ছবি দেখাই। সো লুক অ্যাট দিস, এই যে এইগুলো হচ্ছে কটন উল এক্সুডেট, এই যে এইগুলা। সো এই কটন উল এক্সুডেট, এই যে এটা একটা জুম করে দেখানো হচ্ছে, দিস ইজ কটন উল এক্সুডেট, এই যে এইগুলো হলো সব কটন উল এক্সুডেট, দিস আর কটন উল এক্সুডেট। সো এই কটন উল এক্সুডেট এগুলো আমরা আসলে পাইতে পারি। তো আমরা আবার এখানে চলে আসি। সো কটন উল এক্সুডেট এটা আমরা আসলে পাইতে পারি। সো এবং এখানে প্রবলেম হচ্ছে ইফ দিস হ্যাপেন্স, যে ইফ মানে রেটিনাল ইনভলভমেন্ট বা অফথ্যালমিক ইনভলভমেন্ট যদি আমরা দেখি, মানে আই সাইট যেটা সেটা আসলে হ্যাম্পার্ড হইতে পারে। সো গ্রেট রিস্ক অফ ভিশন লস বা ভিশন প্রবলেমের খুবই সিরিয়াস মানে লস হইতে পারে। সো সাইট থ্রেটেনিং একটা কন্ডিশন ডেফিনেটলি। এই জন্য যে সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে দেখি যে এরকম কন্ডিশন আছে, আমাদের আসলে চেক করা উচিত ফান্ডোস্কোপি করে, আমাদের একটা ফুল অফথ্যালমোস্কোপি রিভিউ আসলে করা উচিত। যে কোনো পেশেন্ট তার যদি ব্লাডে ক্যান্ডিডা অ্যালবিকান্স ছড়ায় যায়, অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস যদি হয়, আমি যদি বুঝতে পারি, ডেফিনেটলি আমাকে একটা ফান্ডোস্কোপি করতে হবে। আমাকে পুরো অফথ্যালমোলজিক যেই প্রসিডিউরগুলো আছে অফথ্যালমোস্কোপি করে কমপ্লিট রিভিউটা আসলে করতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিছু ম্যানিফেস্টেশন আসলে থাকে। সে তো ব্লাডে থেকে যেমন রেটিনাতে যাইতে পারে, ঠিক ব্লাডে থেকে সে স্কিনেও যাইতে পারে। সো আমরা কিছু স্কিনে কিছু লেশন আসলে পাই। সো দেখা যাচ্ছে স্কিনে আমরা কিছু নন টেন্ডার পিঙ্ক বা রেড কিছু নোডিউল আসলে পাইতে পারি। সো আমি আরেকটু দেখি ছবি দেখাতে পারি কিনা। সো আমরা একটু ছবি দেখি। আচ্ছা, সো এগুলো তোমাদের আয়। আচ্ছা, সো স্কিনে বিশেষ করে যে এই ছবিটা আমরা একটু দেখি, এই ছবিটা ইফ ইউ লুক অ্যাট দিস, সো এই যে আমরা এরকম কিছু লেশন আসলে পাচ্ছি। সো স্কিনে এই লেশনগুলো আসলে আসতে পারে। সো স্কিন লেশন এইগুলো আমরা আসলে পাইতে পারি ইন কেস অফ অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস। সো দিস মাইট হ্যাপেন, দিস মাইট বি প্রেজেন্ট। তাহলে স্কিনে আমরা এরকম নন টেন্ডার এই লেশনগুলো আসলে পাইতে পারি। সো নন টেন্ডার পিঙ্ক বা রেড নোডিউলস আসলে থাকতে পারে। সো প্রিডমিনেটলি এই পেশেন্টগুলো আসলে আমরা কোথায় পাই বা কোন সেট আপে এই পেশেন্টগুলো পাওয়া যায়? সো থিঙ্ক অ্যাবাউট ইট, কোন পেশেন্টের ইমিউনিটি কম থাকে, সিভিলাইন করা থাকে, টোটাল পারেন্টাল নিউট্রিশন পাচ্ছে, কোন জায়গার পেশেন্ট এটা নর্মালি হয়? সো ইয়েস, ইউ কারেক্ট, মানে তোমার কি বলা যায়, ইউ গেস ইট রাইট, আইসিইউ। সো বেসিক্যালি দেখা যাচ্ছে যে সকল পেশেন্ট ইন্টেন্সিভ কেয়ারে আছে অথবা সার্জিক্যাল পেশেন্ট, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেই আমরা আসলে এই অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস এইগুলো আমরা আসলে কমনলি আসলে দেখে থাকি। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলা হচ্ছে যারা ইনজেকটিভ ড্রাগ অ্যাবিউজার, যেমন এই যে এই হেরোইন টেরোইন যারা নেয়, এদের ক্ষেত্রেও আমরা আসলে কমনলি দেখি, কারণ তারা সাইট্রিক অ্যাসিড বা লেমন জুস এগুলাকে আসলে ইউজ করে যেখানে ক্যান্ডিডা কন্টামিনেশন থাকে। সো দেখা যাচ্ছে তারা যখন ওই ইনজেক্টেবল ওই ড্রাগগুলো আসলে নেয়, তখন এই সাইট্রিক অ্যাসিড বা লেমন জুসকে তারা হেরোইনকে গলানোর জন্য ইউজ করে এবং সেইখানে ক্যান্ডিডার কন্টামিনেটেড অবস্থায় থাকে। সো সেইখান থেকে তাদের ডিরেক্ট সিস্টেমিক এন্ট্রি আসলে হয়। সো এটা আমাদের আরেকটা মোড অফ ট্রান্সমিশন। আচ্ছা, এবার আসি ক্রনিক কেস। সো ক্রনিক কেসটা স্পেসিফিকভাবে আমরা দেখি যে আমাদের লিভার
অ্যান্ড স্প্লিন ইনভলভ হচ্ছে। সো হেপাটোস্প্লেনিক ক্যান্ডিডিয়াসিস আসলে এটাকে বলা হয়। সো নর্মালি এখানে পেশেন্টের প্রেজেন্টেশন কী থাকে, আমরা দেখি একটা পেশেন্টের পারসিস্টেন্ট ফিভার। হ্যাঁ, এটার একটা ক্লিনিক্যাল একটা কনটেক্সট থাকে, কনটেক্সট হচ্ছে পেশেন্টের নিউট্রোপেনিয়া। সো দেখা যাচ্ছে একটা পেশেন্টের আগে থেকেই নিউট্রোপেনিয়া আছে, এরকম একটা পেশেন্টের পারসিস্টেন্ট ফিভার। সো নিউট্রোপেনিক পেশেন্টের পারসিস্টেন্ট ফিভার থাকবে, খুবই ভালো কথা, খুবই কমন কথা, এটা হওয়াটাই স্বাভাবিক। এবং হইলে আমরা কী করি, আমরা অ্যান্টিবায়োটিক দিই। কিন্তু ঘটনা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি দেওয়ার পরেও পেশেন্টের কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না। কনটেক্সট হচ্ছে এরকম, একটা পেশেন্ট আগে থেকেই নিউট্রোপেনিক ফিভার ডেভেলপ করছে, অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, নো ইমপ্রুভমেন্ট, পারসিস্টেন্ট ফিভার আছে। ওই জায়গাটাতে আমাদের সাসপেক্ট চলে আসে যে ঠিক আছে, এটা কি ক্যান্ডিডিয়াসিস হলো কিনা, ডিপ ক্যান্ডিডিয়াসিস হলো কিনা, একদম লেজিট। আমাদের এমআরসিপি পার্ট 1 পার্ট 2-তে এরকম সিনারিও থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসলে কম বেশি আসলে আসে। সো এইখানে ইভেন দেখা যায় যে নিউট্রোফিল রিকভারি হয়ে গেছে, নিউট্রোফিল কাউন্ট ভালো হয়ে গেছে, পেশেন্টের এরপরও ফিভার কমতেছে না। সো এই ধরনের প্রেজেন্টেশন আসলে আমরা থাকি। এবং এখানে আর কি কি থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। আমরা যদি তার ল্যাব ইনভেস্টিগেশনগুলো করি, সেখানে আমি দেখব যে অ্যালকালাইন ফসফেটেজ লেভেল, তাহলে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ লেভেল আমরা সেখানে বেশি দেখব। এবং মাল্টিপল লেশন ইন দ্য অ্যাবডোমিনাল অর্গান, বিশেষ করে লিভার, স্প্লিন বা কিডনি, এইগুলাতে আসলে লেশনগুলো পাওয়া যায়। বিশেষ করে যদি সিটি স্ক্যান করা হয়, সেখানে আরও ভালো বোঝা যায় অ্যাকচুয়ালি। সো রেডিওলজিক্যাল ইমেজিং করলে লিভার, স্প্লিন, কিডনি, এখানে আমরা দেখব যে লাইক অনেকটা একটা লিভার, সেখানে যদি সেকেন্ডারি ডিপোজিটগুলো হয়, সেকেন্ডারি মেটাস্টাসিস ডিপোজিট হলে যেরকম ইমেজিং আসে, অনেকটা সেই রকমই আসলে দেখা যায়। সো ইমেজিংয়ে আসলে আমাদের কিছু ক্লু চলে আসবে। সো এইটা আমাদেরকে সাজেস্ট করবে দিস ইজ এ কেস অফ হেপাটোস্প্লেনিক ক্যান্ডিডিয়াসিস। তাহলে পেশেন্টের কনটেক্সট কী, আগে থেকে নিউট্রোপেনিক একটা পেশেন্ট, ফিভার, পারসিস্টেন্ট ফিভার, কোনোভাবে কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল বেশি, ইমেজিং করে দেখছি লিভারে অনেকগুলো এরকম মানে ডিপোজিশন আমরা পাচ্ছি, স্প্লিন ইনভলভ হচ্ছে, কিডনি ইনভলভ হচ্ছে। সো দিস ইজ ক্রনিক ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস। সো এখন এই কন্ডিশনটাকে এভাবেও এক্সপ্লেন করা হয়, দিস রিপ্রেজেন্টস অ্যাজ এ ফর্ম অফ ইমিউন রিকনস্টিটিউশন সিনড্রোম। তাহলে যখন পেশেন্টের নিউট্রোপিনিয়া থাকে, সেখান থেকে যখন সে মানে ইমপ্রুভ করতেছে, এই মোমেন্টে আমাদের একটা ইমিউন রিকনস্টিটিউশন সিনড্রোম অ্যারাইজ করে, এবং সেখানেও এরকম প্রেজেন্টেশন আসলে থাকতে পারে। নর্মালি এই কন্ডিশনটা কয়েক মাস পর্যন্ত আসলে এরকম পারসিস্ট করতে পারে। একদম অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি দেওয়ার পরও পেশেন্টের লম্বা সময় ধরে এই কন্ডিশনটা পারসিস্ট করে থাকতে পারে। সো এটা হচ্ছে আমাদের, যদি এরকম হয় তখনই আমরা বলছি ইমিউন রিকনস্টিটিউশন সিনড্রোম। সো দিস ইজ দ্য থিং। এখানে আদার কিছু ম্যানিফেস্টেশনের কথা বলছে। নর্মাল আসলে অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস হলে আমরা দেখি যে পেশেন্টের সেপ্টিক আর্থ্রাইটিস হচ্ছে, অস্টিওমাইলাইটিস হচ্ছে, বা রেনাল ট্র্যাক্ট ক্যান্ডিডিয়াসিস হচ্ছে, বা পেরিটোনাইটিস হচ্ছে, মেনিনজাইটিস হচ্ছে, বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হচ্ছে। তাহলে অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস যখন হয়, ব্লাড থেকে সে ডিস্টেন্ট যে কোনো জায়গায় আসলে ছড়ায় যেতে পারে। সো পেরিটোনিয়াল ক্যাভিটি বা পেরিটোনিয়াম যে কভারিং সেখানে যাচ্ছে, ব্রেইনের কভারিং মেনিনজেসে যাচ্ছে, বা ডিস্টেন্ট অর্গান যে কোনো জায়গায় চলে যেতে পারে। সো সেপ্টিক আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, এভরিথিং এনিথিং ক্যান হ্যাপেন হেয়ার। এবং নর্মালি এটা কখন হয়, অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস, সেইখান থেকেই নর্মালি এটার সিকুয়েল বা এটার একটা সিকুয়েল হিসেবেই এই ঘটনাটা আসলে হতে দেখি। সো এইখানে আমাদেরকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আমরা কীভাবে দেবো, সো এখানে ডেফিনেটলি মাইক্রোলজিক্যাল অ্যাডভাইস আমাদের স্পেশালিস্ট থেকে নিতে হবে। সো এখন কথা হচ্ছে, হাউ ডু উই ম্যানেজ দ্য পেশেন্ট। আচ্ছা, সো এখন পেশেন্টের ম্যানেজমেন্টের প্রথম কথা হচ্ছে, ব্লাড কালচার পজিটিভ ফর ক্যান্ডিডা, ইট মাস্ট নেভার বি ইগনোরড। কোনো পেশেন্টের ব্লাড কালচারে ক্যান্ডিডা পাইছি, কখনো এটা ইগনোর করা যাবে না। কারণ অনেক জায়গায় অনেক কন্ডিশন আমরা অনেক সময় ইগনোর করি, যে ঠিক আছে এটা একটা ন্যাচারাল কন্টামিনেশন থাকতে পারে, বাট এরকমভাবে কখনো এটা ইন কেস অফ ক্যান্ডিডিয়াসিস, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, ব্লাড কালচারে ক্যান্ডিডা কখনো যদি পাই, নেভার ইগনোর দিস, খুব সিরিয়াসলি এটাকে নিতে হবে। সো আমরা অ্যাকিউট ডিসেমিনেটেড কেস যদি চিন্তা করি, আমরা কি করব, প্রথম কথা তো অ্যান্টিফাঙ্গাল থেরাপি দিতে হবে। কিন্তু এটা কেন হইলো, তার একটা সিভি লাইন আছে, অথবা সে টোটাল প্যারেন্টাল নিউট্রিশন পায়, অথবা ইমিউনিটি কম, বা কোনো না কোনো একটা রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি সেখানে আছে। সো আমাদের কাজ হবে সেই রিমুভাল অফ দ্য রিস্ক। তাহলে তার কোনো সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার থাকবে, সেটাকে সরাই ফেলতে হবে, বা কোনো ডকুমেন্টেড সোর্স যদি থাকে সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে সোর্স
বা যেই রুট দিয়ে কন্টামিনেশনটা হচ্ছে, যেই রুট দিয়ে ট্রান্সমিশন হচ্ছে সেটাকে ক্লোজ করতে হবে, অ্যান্ড সেটার সাথে সাথে আমাকে এখানে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট আসলে দিতে হবে। সো ক্যান্ডিডিয়ামিয়া আমি কীভাবে ট্রিট করব? ক্যান্ডিডিয়ামিয়া ট্রিট করার জন্য আমাদের এখানে দুইটা কাজ করি। প্রথমে আমরা একাইনোক্যান্ডিন দিব, প্রথমে শুরু করব একাইনোক্যান্ডিন দিয়ে, এবং একাইনোক্যান্ডিন দেওয়ার পরে আমি একটা অ্যাজোলে যাব। সো এরপরে আমি ইন্ট্রাভেনাস অথবা ওরাল রুট দিয়ে ফ্লুকোনাজল দিব। বাট যেটা একটু আগে বলেছি যে ক্যান্ডিডা ক্রুসেই যেগুলো বা গ্ল্যাবাট্রা এগুলো যদি রেজিস্ট্যান্ট হয়, দেন উই শুড থিঙ্ক অ্যাবাউট অ্যানাদার অপশন। সেখানে ফ্লুকোনাজল দিয়ে লাভ নেই, সেখানে অথবা ভোরিকোনাজল দিব বা অন্য কোনো এজেন্ট দিব, বাট আদারওয়াইজ নর্মালি আমরা আসলে ফ্লুকোনাজলই দিচ্ছি। তাহলে ক্লিনিক্যাল রেসপন্স আমাকে চেক করতে হবে, সাসেপ্টিবিলিটি চেক করতে হবে, এগুলো তো আমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এর পাশাপাশি আমি কি কি দিতে পারি? এর পাশাপাশি আমরা ভোরিকোনাজল দিতে পারি, অ্যামফোটেরিসিন বি ফর্মুলেশন এগুলো দিতে পারি। তাহলে এইটা নর্মালি কতদিন আমরা ট্রিটমেন্ট দিব? ইন কেস অফ অ্যাকিউট ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস অথচ 14 দিন, তাহলে মাত্র 14 দিনের ট্রিটমেন্ট দিব। কিন্তু যদি ক্রনিক কেস হয় সেখানে কিন্তু 14 দিনে হবে না, সেখানে কিন্তু আমরা লম্বা সময় ধরে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। সো ক্রনিক ডিসেমিনেটেড ক্যান্ডিডিয়াসিস যদি হয় সেখানে কয়েক মাস ধরে আমাকে ট্রিটমেন্ট দিতে হয়। কি কি দিয়ে ট্রিটমেন্ট দিই? বেসিক্যালি ফ্লুকোনাজলই দেওয়া হয়, কিন্তু ওই যে ক্রুসে বা গ্ল্যাবাটা এগুলো ইনভলভ কিনা সেটাকে জেনে নিতে হবে। সো আমি কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে নিব। যদি ফ্লুকোনাজল সেন্সিটিভ হয় তাহলে ফ্লুকোনাজলই দিচ্ছি, বাট ফ্লুকোনাজল না দেওয়া গেলে অন্য যে এজেন্টগুলো আছে যেমন এই যে অ্যামফোটেরিসিন বি, ভোরিকোনাজল এগুলোর কথা তখন কনসিডার করতে হবে। এখানে আরেকটা জিনিস, ক্রনিক কেস যেগুলো আছে সেখানে ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট এটা কমানোর একটা উপায় হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি হিসেবে, আবার বলছি অ্যাডজুভেন্ট বা অ্যাড অন থেরাপি হিসেবে সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস যদি আমরা অ্যাড করি তাহলে সেটা আমাদের একটু আর্লি রিকভারি হবে। সো ডিউরেশন অফ দ্য কন্ডিশন মে বি রিডিউসড ইফ উই অ্যাড সিস্টেমিক গ্লুকোকর্টিকয়েডস। তাহলে সংক্ষিপ্তভাবে বেসিক কথা কি দাঁড়ালো, যে আমাদের অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ক্যান্ডিডিয়াসিস বেসিক ট্রিটমেন্ট আসলে ফ্লুকোনাজল, অ্যাকিউটে 14 দিন, ক্রনিক হলে কয়েক মাস ইউজ করতেছি, বা ক্লিনিক্যাল রেসপন্স খুব আর্লিভাবে চাইলে ক্রনিক কেসে গ্লুকোকর্টিকয়েডস আমরা চাইলে একটু অ্যাড করতে পারি। সো দিস ইজ দ্য থিং। আর যদি মানে রেজিস্ট্যান্ট কেস থাকে তাহলে তো ভোরিকোনাজল বা অ্যামফোটেরিসিন বি এগুলোই আমরা আসলে কনসিডার করব। সো এই ছিল আমাদের সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।